প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, বাংলাদেশের স্বাস্থ্য খাত একটি চ্যালেঞ্জের নাম, একটি সংগ্রামের নাম। এই স্বাস্থ্য খাত নিয়ে অনেক ধরনের পরিবর্তন এসেছে সেই ৭১ থেকে এখন পর্যন্ত। পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, কখনো কখনো তা উল্লেখযোগ্যভাবে পজিটিভ, কখনো কখনো তা নেগেটিভও হচ্ছে। কিন্তু এই পরিবর্তিত বাংলাদেশে স্বাস্থ্য খাত নিয়ে আমাদের যেই আশা, সেই আশা এবং আকাঙ্ক্ষার কোন অবস্থায় আমরা আছি তা নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩ জন কর্ণধার। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুন আল রশিদ, সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান, সিনিয়র সহসভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং পরিচালক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। এবং আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল, মহাসচিব ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং সভাপতি দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আপনাদের ৩ জনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমেই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুন আল রশিদ স্যার, আমরা সবসময় স্বাস্থ্য খাত নিয়ে অনেক আশা করি, বিশেষ করে চিকিৎসকদের পক্ষ থেকে, এবং মাঝে মাঝে হতাশায় নিমজ্জিত হই। মনে হয় যে আমাদের আশাটা কি কখনোই পূরণ হবে না। তো যেহেতু পরিবর্তিত বাংলাদেশ, আমরা নতুনভাবে নতুন আশা নিয়ে এসেছি, তারপরে দেখছি অনেক ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ এবং আশার মাঝখানে বর্তমানে অবস্থাটা কি, সেটি একটু আপনার কাছ থেকে জানতে চাই। বাংলাদেশে মানুষের স্বাস্থ্যের চিকিৎসা ব্যবস্থা পাওয়া এটা কিন্তু জনগণের মৌলিক অধিকার এবং রাষ্ট্র এটার ব্যবস্থা করার কথা। সেই জায়গায় কিন্তু স্বাধীনতা উত্তর অবস্থা থেকে আমরা কিন্তু খুব একটা এগোতে পারিনি। তো বর্তমানে বাংলাদেশে ৫ই অগস্ট ২০২৪-এর যে বিপ্লব, এই বিপ্লবের পরে মানুষের জন আকাঙ্ক্ষা কিন্তু আরও ব্যাপক আকারে ধারণ করেছে। মানুষ চায় যে একটা পরিবর্তন হোক, কারণ ১৭ বছরের স্বৈরাচারী শাসনে বাংলাদেশের সমস্ত ব্যবস্থা কিন্তু ভেঙে গিয়েছে। স্বাস্থ্য তার ব্যতিক্রম নয়, এবং স্বাস্থ্য ব্যবস্থায় এত ব্যাপক দুর্নীতি এবং স্বাস্থ্য ব্যবস্থাকে কাঠামোটাকেই বিগত এই ১৭ বছরে ভেঙে ফেলা হয়েছে, যার কারণে জনগণ কিন্তু এটার ভুক্তভোগী এবং বিপ্লব উত্তর মানুষের আকাঙ্ক্ষা ব্যাপক, এবং সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই কিন্তু বর্তমান সরকার যেটি আশাব্যঞ্জক, আমি অত্যন্ত আশাবাদী, যেটা ঘোষণা দিয়েছে। আপনি জানেন যে অল্প কিছুদিন আগে একটি বাজেট ঘোষণা করা হয়েছে, এবং এই বাজেটে স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ বরাদ্দ, এবং যা বরাবর যেই বরাদ্দটা দেওয়া হতো, এবং আমরা যারা চিকিৎসক এবং আমরা যারা স্বাস্থ্যকর্মী, আমাদের যে দীর্ঘদিনের একটা দাবি ছিল যে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করা, সেই জায়গায় কিন্তু সরকার এবার অ্যাড্রেস করেছে। দ্য বাজেট হ্যাজ বিন ডাবলড অলমোস্ট। আপনি জানেন যে 0.5% অফ দ্য জিডিপি আগে ছিল, এটা প্রায় 1.1 সামথিং লাইক দ্যাট। তো এই জায়গায় কিন্তু আমাদের আশার সঞ্চার হয়েছে। এখন চ্যালেঞ্জ যেটা, সেটা হলো যে এই টাকাটা, যেটা বরাদ্দকৃত টাকা, সেইটাকে সঠিক ব্যবহার, সেই জায়গায় আগামী দিনে চ্যালেঞ্জটা রয়েছে। তো সেই চ্যালেঞ্জটা আমরা কীভাবে সম্মিলিতভাবে মোকাবেলা করব, সেটাই এখন দেখার ব্যাপার, চ্যালেঞ্জের ব্যাপার। ধন্যবাদ স্যার। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আমরা এই বাজেটের কথা যেমন শুনেছি, বাজেট প্রায় এখন দ্বিগুণ হয়েছে, বলবো দ্বিগুণের চাইতেও বেশি হয়েছে, এবং এর আগ পর্যন্ত একটি ধারণা ছিল যে স্বাস্থ্য খাত যেহেতু একটি সেবামূলক একটি খাত, এখান থেকে খুব একটা আর্থিক উন্নয়নের জায়গা নেই, বা সরকার যেখান থেকে আয় করার চিন্তা করে সেই জায়গাটি নেই, এবং এই কারণেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বাস্থ্য খাতে বাজেটটা খুব একটা দেওয়া হতো না। কিন্তু বর্তমানে যেহেতু ডাবল বাজেট এসেছে, আপনি কি মনে করেন এটি কি আমাদের স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট কিনা?
আপনাকে ধন্যবাদ। প্রথমে যেহেতু এটি জুলাই মাস, আমি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গত জুলাই নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা এখন পর্যন্ত অসুস্থ আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি। আপনি যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্বাস্থ্যখাতে একেবারে যে সরকারের কোনো রিটার্ন থাকে না বিষয়টা তা নয়, কিছুটা থাকে। বেশ কিছু জায়গায় প্যাথোলজিক্যাল পরীক্ষা, এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান এগুলো করার সময় প্রাইভেট যে পরিমাণ টাকা নেওয়া হয় তার থেকে অনেক অল্প টাকায় এই কাজগুলি সরকারি সেক্টরে হাসপাতালগুলোতে করানো হয়। এখান থেকে কিছু ফিডব্যাক বা কিছু রেভিনিউ গভর্নমেন্ট পেয়ে থাকে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্বাস্থ্য খাতের যে টাকাটা দেওয়া এটা কোনো বিনিয়োগ নয় সরকারের পক্ষ থেকে, এটি একটি সেবাধর্মী সেক্টর। সুতরাং যখনই করে একটা সেবাধর্মী সেক্টরে টাকা খরচ করা হয়, এখান থেকে ফাইন্যান্সিয়াল রিটার্নটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সেবাটা দেওয়া। যেমন মনে করেন একজন রোগী ভর্তি হওয়ার পর থেকে তার যে ওষুধপাতির থেকে শুরু করে, পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে, অপারেশন থেকে শুরু করে বা এই ধরনের যতগুলি সার্ভিস তাকে দেওয়া হয়, এই সার্ভিসগুলো দিতে গেলেই তার টাকার প্রয়োজন। জি, এবং সেই টাকাটা তাকে, আপনি যদি এটিকে একটি মৌলিক বিষয় ধরেন যে স্বাস্থ্য আমাদের একটি মৌলিক প্রয়োজন এবং সেটির ব্যবস্থাপনা করার দায়িত্ব রাষ্ট্রের। জি, এই দিক থেকে যখন আপনি চিন্তা করবেন তখন তার পিছনে যে খরচটুকু হবে এটি রাষ্ট্রকে বহন করতে হবে। সেটি একজন চিকিৎসকের স্যালারির থেকে শুরু করে একজন রুগীর হাসপাতালে ভর্তি হয়ে বের হয়ে যাওয়া পর্যন্ত সবগুলোই কিন্তু এই জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে টাকা। তো এর আগে যত আপনারা সরকারি হাসপাতালগুলোতে দেখেছেন যে চিকিৎসক বা জনবলের থেকে রুগীর পরিমাণ অনেক বেশি, এমনকি ভৌত অবকাঠামো সহ ইনফ্রাস্ট্রাকচারে যে সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি যেগুলি প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের দেশে নেই। এতটা ডেভেলপ আমরা দুর্ভাগ্যজনকভাবে একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারিনি। তার উপরে প্রফেসর হারুন রশিদ বলেছেন যে ব্যাপক দুর্নীতিতে যে টাকাটা এসেছে তার সিংহভাগ আমরা মানে সত্যিকার অর্থে স্বাস্থ্যখাতে ব্যবহার করে আসতে পারিনি। সুতরাং যে টাকাটা দেওয়া হয়েছে এখন এইখানে ভৌত অবকাঠামো বলেন, ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপমেন্ট বলেন এবং একটি আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে যে সমস্ত লজিস্টিক সাপোর্ট তার জন্য টাকার প্রয়োজন। এখানে ফিডব্যাকটা যতটুকুই আসুক না কেন সেইটুকুকেই গ্রহণ করে নিয়ে ইনভেস্টমেন্টটাকে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করে সরকার আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবে তার জন্য কাজ করতে যেয়ে এখানে ইনভেস্টমেন্ট করা প্রয়োজন এবং সেটির উদ্যোগ যেহেতু সরকার নিয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং এখন এর সদ্ব্যবহারের মাধ্যমেই সম্ভব এদেশের মানুষের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করা। ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন যে কেন আসলে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো উচিত এবং বাজেটটি বাড়ানো যে একটি যৌক্তিক একটি সমাধান হচ্ছে সেই ব্যাপারে। ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল স্যার আমার একজন প্রিয় শিক্ষক। স্যারকে আমাদের পক্ষ থেকে একটা দাবি, তরুণ চিকিৎসকরা সবসময় আমরা চাই যে আমাদের স্বাস্থ্য খাত আমাদের এবং চিকিৎসক বান্ধব হোক এবং আমরা সেই আশাটি দেখতে পাচ্ছি। তো সেখান থেকে স্যার একটু জানতে চাই, এই যে বাজেট নিয়ে আমরা বারবার কথা বলছি, আমরা যদি পার্শ্ববর্তী কিছু দেশের দিকে তাকাই আমরা দেখি যে স্বাস্থ্য খাত শুধুমাত্র সেবাধর্মী নয়, এটি কিন্তু একটা খুব ভালো বিনিয়োগ হিসেবেও কাজ করে এবং মেডিকেল ট্যুরিজম বলে একটি শব্দ আবিষ্কৃত হয়েছে এই জায়গা থেকে। অথচ আমরা সেখানে কাজ না করে আমরা সবসময় দেখছি যে আমরা শুধুমাত্র সেবা ধর্মটাকেই বেছে নিয়েছি। আপনার দৃষ্টিভঙ্গি থেকে একটু জানতে চাই যে আমরা আসলে এটাকে কিভাবে নিয়ে গেলে সেটি চিকিৎসকদের জন্য ভালো হবে এবং আমাদের যারা রোগী তাদের জন্য ভালো হবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আসলে আমরা গত ৭১-এর পর থেকে যেভাবে সাজানোর করা দরকার আমরা সাজাতে পারি নাই। মাঝে মধ্যে আমাদের বিভিন্ন সরকার এটাকে উন্নতি করার চেষ্টা করেছেন। এই জন্য আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্যারকে স্মরণ করি, কারণ উনি বাংলাদেশের মেইন যে জিনিসগুলো সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যেমন হৃদরোগ, পঙ্গু, তারপর নিপসম, ডিজিওপি এবং ওনার সময় ইমিউনাইজেশন এগুলো শুরু হয়েছিল। বেগম খালেদা জিয়ার সময় আমরা যে উপজেলা লেভেলের স্বাস্থ্য সেক্টরকে উন্নত করেছি। উনি উপজেলা লেভেলে উনি বেড স্থাপন করেছে, হ্যাঁ, এবং জনগণের দৌড়গড়ায় নিয়ে গিয়েছিল।
এছাড়া অন্যান্য গভর্নমেন্টের সময় খুব একটা উন্নতি হয়নি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তৃণমূল পর্যায়ে আছে, কিন্তু সেটার অবকাঠামোগতভাবে, কিন্তু জনবল, মানুষ, অন্যান্য টেকনোলজি, সেটা ডিস্ট্রিবিউশন নেই। বাংলাদেশের এখনও প্রায় 50% জনবল স্বাস্থ্য সেক্টরে, বিশেষ করে আমাদের টেকনোলজিস্ট নাই, চিকিৎসক অনেক সংকট। তারপরে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার যেই পরিকল্পনা নিয়েছে, বাজেট বৃদ্ধি করেছে, আমার আয়সহ আলোচকরা বলেছেন, এটা একটি ইতিবাচক দিক। এই ইতিবাচক দিক দিয়ে যেটা গভর্নমেন্টের চিন্তাভাবনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা প্রিভেন্টিভ সাইটের উন্নয়ন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, সেই হিসাবে প্রান্তিক জনগণকে সেইভাবে গড়ে তুলতে হবে, স্বাস্থ্যসেবা গড়ে তুলতে হবে যেন রোগ প্রতিরোধ করা যায়। জি সেকেন্ডারি লেভেলে আমাদের সরকার পরিকল্পনা আছে, সেখানে আমাদের সকল স্বাস্থ্য ব্যবস্থা সেখানে গড়ে তোলা হবে, ইনভেস্টিগেশন, অবকাঠামো, আইসিইউ সহ যেগুলো আছে সেগুলো গড়ে তোলা হবে। টারশিয়ারি লেভেলে শুধু বিশেষজ্ঞ চিকিৎসক এবং যেগুলা জটিল রোগী সেগুলো আনা হবে। সেখানে চিকিৎসকদের ভূমিকা অনেক, যেমন তরুণ চিকিৎসকরা হলো যে কোনো তরুণ একটা অবকাঠামো বা সিস্টেমের প্রাণ। সুতরাং এই সরকারের প্ল্যান আছে এই তরুণ চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে উন্নত করা, তাদের কর্মে দক্ষতা, তাদের কাজের দক্ষতা বাড়াবে, জি তাদেরকে আরও প্রশিক্ষণের। আমাদের আরেকটা জিনিস আছে যেটা ম্যানেজমেন্ট, আমাদের হেলথ ম্যানেজমেন্টে আমরা খুবই দুর্বল। আমাদের চিকিৎসকরা বা যারা আছে তাদের ওইভাবে গড়ে ওঠে নেই। সুতরাং তাদের গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাদের বিদেশ থেকে যে টেকনোলজি ট্রান্সফার, বিদেশে যে ট্রেনিং করার চেয়ে ওইখান থেকে ট্রেনার এনে বাংলাদেশে যদি তাদের ট্রেন করা যায় তাহলে আরও বেশি উপকৃত হবে। এই জিনিসগুলা। আরেকটা জিনিস বলছেন ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম যে কথাটা আসছে, আমরা একটা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ যে আমাদের চিকিৎসা ব্যবস্থা থেকে আমাদের রুগীরা পার্শ্ববর্তী দেশ অন্য জায়গায় চলে যায়। আমি মনে করি যে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কারণ আমরা কিন্তু ক্রাইসিসে কিন্তু আমরা সবচেয়ে বেশি এদেশের মানুষকে চিকিৎসা দিয়েছি। যেমন করোনা, আমরা আমাদের রুগীরা বাইরে যেতে পারে নাই, বাংলাদেশে কি চিকিৎসা হয়নি? হয়েছে। অন্যান্য এখন আগে শুনতাম যে কারো কোনো হার্টের সমস্যা হলে বাইপাস সার্জারি করতে হলে বিদেশ চলে যেত, এখন সেটা শোনাই যায় না। বাংলাদেশে এখন মানে হার্টের সার্জারিগুলো হচ্ছে। এই সুযোগ সুবিধা পেলে বাংলাদেশে সব সম্ভব। এবং বর্তমান সরকারের যে পরিকল্পনা সেটা যদি বাস্তবায়ন হয়, আমাদের বাংলাদেশের ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম আশেপাশে থেকে আসবে। এবং এখনও কিন্তু আসছে, আমরা হয়তো সেটা জানি না, আপনারা হয়তো জানেন না। দন্তের চিকিৎসা বাইরে থেকে এসে বাংলাদেশে করে। জি এটা অনেক, যেহেতু অনেক ওই দেশে কস্টলি। এছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশের অনেকেই কিন্তু আসেন, যেমন নেপাল থেকে আসেন, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার যে 7 সিস্টার সেখান থেকে বাংলাদেশে চিকিৎসা করতে আসে। মালদ্বীপ থেকে অনেকে বাংলাদেশে চিকিৎসা করতেছে কিছু কিছু সাবজেক্টে, যেমন যেটা বললাম কার্ডিয়াক সহ অন্যান্য এই জিনিসগুলো। এবং আমরা যদি আরও উন্নতি করতে পারি এই মেডিকেল ট্যুরিজমে, আমাদের বাংলাদেশে আসা খুব বেশি দেরি নয়। তবে তার জন্য আমাদের যে অবকাঠামোগুলো আছে, বিশেষ করে বর্তমান সরকার আরেকটা যেটা সিস্টেম আছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বেসরকারি এবং সরকারিভাবে যে পার্টনারশিপ গড়ে উঠতেছে, সেখানে যদি উন্নতি হয় তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নতি হবে। এবং আমি মনে করি যে বর্তমান সরকার যেভাবে আগাচ্ছেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা একটা ইতিবাচক পরিবর্তন হবে এবং আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠবে। এবং যেখানে আমরা সবাই চিকিৎসক যারা আছি, কর্মচারী এবং বিশেষ করে জনগণ মানে উপকৃত হবে, বাংলাদেশে আধুনিক বিশ্বের উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠবে। ধন্যবাদ স্যার। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। স্যার, আমরা ইদানিং একটি সমস্যা দেখতে পাচ্ছি, যদিও সমস্যাটি অনেক পুরানো। আস্তে আস্তে যেটা হচ্ছে, রোগী এবং চিকিৎসকদের মধ্যে একটা অনাস্থা, তাদের মধ্যে প্রায় দেখা যায় আস্থার অভাব হচ্ছে। একটি
ইনজেকশন দেওয়া হচ্ছে, যেটি বলা হয় যে জীবন বাঁচানোর জন্য, কিন্তু এখান থেকে মনে করা হচ্ছে যে এটি রোগীকে মেরে ফেলার জন্য দেওয়া হয়েছে। এবং বিভিন্ন ধরনের হেডলাইন আমরা প্রায় দেখি যে এর কারণে ভাঙচুর হচ্ছে, আক্রমণ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে যেহেতু বর্তমানে সরকারি পর্যায়ে এবং সরকারের বিভিন্ন জায়গায় অনেক চিকিৎসকই আছেন নীতি নির্ধারক পর্যায়ে, এবং আপনারাও আছেন, আমরা আশা করি যে এই সময় এসে এটি আস্তে আস্তে কমে আসবে। আপনি কিভাবে দেখছেন যে কিভাবে আসলে কমে আসা যায়? আমরা যদি অতীতের দিকে তাকাই, চিকিৎসক এবং রোগীর যে সম্পর্ক, এটা কিন্তু বর্তমান যে অবস্থা তা ছিল না। একটা সময় ছিল চিকিৎসকরা ছিল নেক্সট টু গড, কিন্তু বর্তমান প্রেক্ষাপট কিন্তু অনেকটা মুখোমুখি একটা সম্পর্ক। এটা ওয়ান অফ দ্য রিজন ইজ ভেরি ইম্পর্টেন্ট রিজন, সেটা হলো যে চিকিৎসা এখন বাণিজ্যিকরণ হয়ে গেছে। when you buy something you go for quality. একটা সময় ছিল চিকিৎসা ছিল ফ্রি, যেটুকুই ছিল অপ্রতুল ছিল, কিন্তু ইট ওয়াজ নট বিং সোল্ড। এখন কিন্তু সেই অবস্থায় নাই। বাংলাদেশে বর্তমানে 70% চিকিৎসা বেসরকারি খাতে দেওয়া হয়, 30% সরকার দিচ্ছে। জি, তার মানে কি 70% মানুষ বাই করছে, কিনছে। আবার চিকিৎসা ব্যয় যা হয় একটা মানুষের বাংলাদেশে, তার 70% আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার। তার মানে সরকার যেটুকু ভর্তি করছে তার চেয়ে 70% বেশি সে পকেটে খরচ করছে। জি। সব মিলে যখনই আপনি বাণিজ্যিকরণ হবে, তখনই ইউ উইল গো ফর কোয়ালিটি, ইউ উইল সার্চ বেটার সার্ভিস, এবং সেই কাঙ্ক্ষিত জায়গায় যখন কোনো ব্যত্যয় হচ্ছে তখনই আপনার এই যে সাংঘর্ষিক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এইটার সাথে জনগণ যে আইনটা হাতে তুলে নিচ্ছে, নিজেরাই বিচার করতে চাচ্ছে, সেই জায়গাটায় অ্যাড্রেস করতে হবে, যেন যে আপনার আমি বলবো ক্ষুব্ধ অথবা যে কোনো কারণে অসন্তুষ্ট, তার জন্য একটা জায়গা থাকে কমপ্লেন করার। অ্যাট দ্য সেম টাইম যদি সে নিজের হাতে আইন তুলে নেয়, তাহলে যেন সে পানিশেবল হয়। এবং এই জায়গাটায় আমরা এখন বর্তমানে চেষ্টা করছি যে চিকিৎসা এবং চিকিৎসক সুরক্ষা আইন একটা তৈরি করার জন্য, একই সাথে রোগীর স্বার্থ রক্ষার জন্য আমরা একটা আইন, দুটো আইন যদি আমরা পাশাপাশি করতে পারি, যাতে করে চিকিৎসক এবং চিকিৎসা যারা দিচ্ছেন সেবাকর্মী তাদের প্রোটেকশন হবে, এবং যারা সেবা গ্রহীতা তারাও যেন কমপ্লেনের জায়গা পায়, এবং তাদের প্রতি যদি কোনো অবহেলা অবিচার হয়ে থাকে তারা যেন সেটার একটা প্রতিকার পায়। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই যে অনাস্থার জায়গাটার পিছনে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাদের যে প্রান্তিক স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে অবকাঠামোগত কিছু ঘাটতি আছে, এবং প্রায় দেখা যায় যখন রোগীকে বলা হয় যে তাদেরকে আরেকটু ভালো কোথাও গিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে, তারা সেখানে একটু অসন্তুষ্ট হয় এবং সংক্ষুব্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে আপনি যেহেতু জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে আছেন, আপনি দেখেন যে যে কোনো দুর্ঘটনার পরে একটা বড় সংখ্যক মানুষ সাথে সাথে সেবা পেতে চায়, এবং বিভিন্ন জায়গায় আছে যে ট্রমা সেন্টার প্রতিষ্ঠাকরণের একটা ব্যাপার। এই জায়গাটাতে কি কোনো কাজ করার সুযোগ আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যে স্বাস্থ্য অবকাঠামো, সেখানে প্রান্তিক যে জনগণ আছে তাদেরকে অবকাঠামোগতভাবেই সব রকম সেবা দেওয়ার মতো স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি, সেটি প্রাইভেটভাবেও নয়। সুতরাং যখন বেশিরভাগ দুর্ঘটনাগুলি ঘটে হচ্ছে হলো সড়ক দুর্ঘটনা, সেগুলি ঘটেই হচ্ছে হলো শহরের বাহিরের এলাকায়, জি, অথবা দূরবর্তী এলাকায়। যেখানেই ঘটুক, রোগী সেটি চায় যে আমার চিকিৎসা কেমনে তাড়াতাড়ি হবে। একটা দুর্ঘটনা কবলিত একটা মানুষ তার হাত পা ভাঙলে বা ব্যথা পেলে, যেটাই ঘটুক, সে কাছাকাছি কোনো হাসপাতাল যদি এরকম প্রতিষ্ঠিত থাকে যেটিতে সে আস্থা পাবে যে এইখানে গেলে আমার হাড় ভাঙ্গা বা যেটি ঘটে থাকুক না কেন একটা পূর্ণাঙ্গ চিকিৎসা আমি পাবো, তখন সে সেখানে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে প্রান্তিকভাবে এই ধরনের হাসপাতাল গড়ে ওঠেনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে ইভেন অনেক জেলা স্বাস্থ্য যে হাসপাতাল, জেলা সদর হাসপাতাল,
সেগুলো তো এই ব্যবস্থাগুলি পূর্ণাঙ্গরূপে গড়ে ওঠেনি, যদিও এখন অনেক উপজেলায় অর্থোপেডিক চিকিৎসক আছেন বা জেলাতে আছেন এবং মেডিকেল কলেজগুলোতে আছেনই, কিন্তু বিষয়টার ব্যাপ্তি এবং আস্থা তোরা তৈরি হয়নি। ওই জায়গাগুলোকে যদি আমরা এনরিচ করতে পারি তাহলে অবশ্যই সারা দেশের যে হাড়ভাঙ্গা বা দুর্ঘটনার আপনার নিটোর বা পঙ্গু হাসপাতালে তখন আসার প্রয়োজন হবে না। আমরা এমনও হয়েছে যে 8 ঘন্টা অ্যাম্বুলেন্সে একটা রুগী আসছে, আসার পরে শুধু স্রেফ একটা কলার কাপ স্লিং, যেটাকে গলায় ঝুলাই দেওয়া বলা হয়, এইটুকু ঝুলাই দিয়ে কিছু ওষুধ লিখে দেওয়া হয়েছে, সে চলে গেছে। এইটুকুর জন্য সে 8 ঘন্টা অ্যাম্বুলেন্সে করে কিন্তু আসছে। অথচ এই জায়গাটুকু আসার আগে কমপক্ষে সরকারি বেসরকারি অন্তত 50টি হাসপাতাল সে রাস্তায় আশেপাশে পার হয়ে তারপরে আসছে। এটি হলো যে প্রান্তিক পর্যায়ে বা মানুষের যে আস্থা ব্যবস্থাটা ঘুরে ওঠেনি। সে মনে করেছে আমি হলো অ্যাম্বুলেন্সে আমি যখন উঠেছি আমি শীর্ষ প্রতিষ্ঠানটিতে চলে যাই। আমাদের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় যে নিটোর বা পঙ্গু হাসপাতাল মানুষের এই আস্থাটা অর্জন করতে পেরেছে, কিন্তু এই দিয়ে একটি হাসপাতাল যথেষ্ট নয়। প্রান্তিক পর্যায়ে যে ট্রমা সেন্টার কথাগুলি বললেন, এই সেন্টারগুলোকে শুরু করা হয়েছিল কিন্তু এগুলোকে ওয়েল ইকুইপড করা হয়নি। সেখানে যে পরিমাণ সহায়ক জনবল এবং চিকিৎসক সহ থাকার কথা সেটি নাই। একটা রাস্তার পাশের ট্রমা হাসপাতাল, সেখানে 1জন বা 2জন ডাক্তার যদি থাকে সে কি করতে পারবে? একটা গাড়ি অ্যাক্সিডেন্টে 1জন 20 জন 30 জন একসাথে দুর্ঘটনার শিকার হন। এই এতগুলি মানুষ ওখানে যাওয়ার পরে তাদেরকে দেখা বা তাদের কোনো অপারেশন বা প্লাস্টার দেওয়া বা যেটাই বলেন এটি সম্ভব হয়ে ওঠে না। ওই চিকিৎসকের পক্ষে কোনো কিছু করা সম্ভব হয় না, এবং ওই জায়গায় চিকিৎসকরা তাদের পোস্টিং নেওয়ার থেকে শুরু করে কাজ করতে দারুণভাবে অনীহায় থাকে, কারণ তারা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে, যে পেনিকে থাকে যে এখানে আমি চিকিৎসাটা পূর্ণাঙ্গ করতে পারবো না, ফলশ্রুতিতে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট হওয়ার একটা ভয় আছে। তো এইরকম একটা অবস্থায় কিন্তু যদি ওইগুলোকে ডেভেলপ করা না যায় তাহলে কিন্তু প্রান্তিক লোকজন সেই সুবিধাটা পাবে না। সুতরাং অবশ্যই প্রান্তিকভাবে এই হাসপাতালগুলোকে অর্থোপেডিক সেকশন সহ এই সেকশনগুলোকে যদি ডেভেলপ করা যায়, ট্রমা সেন্টারগুলোকে যদি শয্যা সংখ্যা বেরিয়ে সেখানে যথেষ্ট পরিমাণ চিকিৎসক সহ সহায়ক জনবল এবং সাথে এক্স-রে সহ যে সমস্ত ডায়াগনস্টিক টুলস এগুলিকে সমৃদ্ধ করে দেওয়া হয়, তাহলে মানুষ প্রান্তিক জনগণও এই সুবিধাটা পাবে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা যেমন শুনছিলাম যে দুর্ঘটনার কারণে বিভিন্ন ধরনের ট্রমা সেন্টারের কথা, পাশাপাশি আরেকটি সমস্যা আমরা দেখি, তা হচ্ছে গিয়ে যদি হৃদরোগের কোনো সমস্যা হয়, যেমন হচ্ছে হঠাৎ করে হার্ট অ্যাটাক বা এরকম স্ট্রোক এই জাতীয় যদি সমস্যা হয়, তো তখনও সাথে সাথে চিকিৎসা প্রয়োজন, এবং এখানে একটা বড় ঘাটতি আছে আমাদের দেশে। তো আপনি কি মনে করেন উত্তরণের জায়গাটা কতটুকু আছে, এবং বিশেষ করে আইসিইউ বা নিবিড় যে সেবা দান কেন্দ্র সেখানে কাজ করার সুযোগ কতটুকু আছে? আইসিইউর কথা যেহেতু বললেন, আমাদের করোনায় আইসিইউ, হামে আইসিইউ, ডেঙ্গু আসতেছে আইসিইউ। আমরা কিন্তু আইসিইউ দিয়ে কিন্তু সব সমস্যার সমাধান হবে না। জি, আমাদের লাইফস্টাইল, আমাদের সচেতনতা বাড়াতে হবে। আর এটা যেটা বললেন যে হৃদরোগ অথবা অন্যান্য যেগুলো ক্যান্সার, এগুলোর জন্য যেটা করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশনে সেটার এস্টাবলিশমেন্ট করে তুলতে হবে। আজকে জানেন যে বাংলাদেশের হৃদরোগের সেন্টার হলো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। অনেক জায়গায় সেটার চিকিৎসা হয়, এনজিওগ্রাম হয়, বাইপাস হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হয় না। জি, সবাই ঢাকায় চলে আসে। সিসিও আছে, প্রাথমিক চিকিৎসাটা হয়। এই জন্যে অবশ্যই ডিভিশনাল যেই মেডিকেল কলেজগুলো আছে সেখানে এই জিনিসগুলোর উন্নত করতে হবে। সাথে ক্যান্সার, নিউরোসার্জারি, অন্যান্য যেগুলো, তাহলে ঢাকার উপর চাপ কমবে। এবং বর্তমান সরকার সেই ধরনের প্ল্যান নিচ্ছেন প্রত্যেকটা বিভাগীয় শহরগুলোকে এক্সিলেন্স হিসাবে গড়ে তোলার জন্য। আরেকটা যেটা হলো যে সেকেন্ডারি লেভেল যেগুলো, আপনারা জানেন যে এখন বাংলাদেশে 39টা মেডিকেল কলেজ আছে, জি, এছাড়া প্রাইভেট মেডিকেল কলেজ আছে। 39টা মেডিকেল কলেজ সহ অন্যান্য যেই জায়গা আছে, ওই জায়গা বেসিসে ওই সেন্টারটাকে অবশ্যই একটি উন্নত সেন্টার হিসাবে গড়ে তুলতে হবে। সেখানে আইসিইউ থাকবে, হৃদরোগের চিকিৎসা থাকবে, নিউরোসার্জারি চিকিৎসা থাকবে, অর্থোপেডিক্সের চিকিৎসা থাকবে, বক্ষব্যাধি চিকিৎসা থাকবে, ক্যান্সারের চিকিৎসা থাকবে,
লিভারের চিকিৎসা থাকবে, জি তাহলে ঢাকামুখী হওয়ার প্রবণতা কমে যাবে। এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হলে অবশ্যই একটা রেফারেল সিস্টেম গড়ে তুলতে হবে। আমরা এখন যেটা বললো যে আমাদের পঙ্গুর ডিরেক্টর সাহেব, যে 8 ঘন্টা জার্নি করে এসে আমাদের একটা কলার অ্যান্ড কাউন্সিলিং দেওয়ার পর ওনাকে বাড়ি পাঠাতে, এটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে সম্ভব, মেডিকেল কলেজে সম্ভব, কিন্তু ওনারা সেই জায়গাটা আসতে পারছে না, যার জন্যে ঢাকায় চলে আসছে। আমাদের ওই সেন্টারগুলোকে উন্নত করে জনগণকে জানাইতে হবে যে আমাদের এখানে এই সিস্টেমগুলো চালু আছে, এই ফ্যাসিলিটিস এখানে আসে, সুতরাং আপনারা এখানেই চিকিৎসা নেন। এবং সেটা করতে হলে রেফারেল সিস্টেম, উপজেলা থেকে জেলায় আসবে, জেলা থেকে টার্সিয়ারি লেভেলে আসবে। তাহলে দেখা যাবে যে আমাদের রুগীর বার্ডেন, আমাদের রুগীর ডিস্ট্রিবিউশন অনেক কমে যাবে। যে উদ্যোগ স্যার, এ নিয়ে আমরা আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল স্যার, মহাসচিব ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। স্যার, আপনি বলছিলেন যে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং চিকিৎসকও নিয়োগ দেওয়া হবে। শুধু এই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? তাদের কি উন্নতর প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা, এবং সেগুলো দেওয়ার জন্য আমাদের সহায়ক যে জনবল সেগুলো আছে কিনা? অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন আছে, জনবল তো লাগবেই। কারণ যেটা বলছিলাম যে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এই ঘাটতি পূরণ না করলে বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠী 18 কোটি 20 কোটি মানুষের স্বাস্থ্যসেবা এখন যেভাবে চলতেছে সেটা হয়তো আগামী দিনে চলবে না। এখন আমরা আমাদের আন্তরিকতা, আমাদের সীমাবদ্ধতাতে চিকিৎসা চালিয়ে যাচ্ছি, কিন্তু এটাকে যদি ঢেলে সাজানো না হয় তাহলে আপনার এক একজন যে চিকিৎসক রুগী দেখে সেটা সম্ভব হবে না। এবং আমাদের আগামী দিনে আরও যেই পরিকল্পনা করতে হবে সেটা হলো যে আমাদের হেলথ সিস্টেমটা, আমাদের চিকিৎসার সিস্টেমটা, সেটাকে হয়তো পরিবর্তন করার চিন্তা করতে হবে। কারণ এখন আপনি যেটা দেখেন যে বাংলাদেশের চিকিৎসা সকালে মেইন ট্রিটমেন্টটা হয়, রুগীরা আসে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আউটডোরে রুগী দেখার পরে তারপরে ভর্তি রুগী সেগুলোকে চিকিৎসা হয়। 2টার পরে কিন্তু ইমার্জেন্সি সার্ভিস আমরা চলে যাই। জি। এবং এখন পর্যন্ত যতগুলো ইনসিডেন্ট আমরা যে সহিংসতার ইনসিডেন্ট, সেটা কিন্তু এই ইমার্জেন্সি বেসিসে বিকালে অথবা রাতের দিকে ঘটনা ঘটে। সুতরাং আমাদের এখানে চিন্তা করতে হবে যে 24 আওয়ার্স কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। আমাদের আউটডোর সিস্টেমটা সন্ধ্যা পর্যন্ত নেওয়া যায় কিনা, 2 শিফট করে, জনবল ভাগ করে। তাহলে সকালবেলা যেই রুগীগুলো আসা, একজন চিকিৎসক আউটডোরে বসলেন, সেখানে দেখা যায় যে অনেক রুগী একজন চিকিৎসকের উপর আউটডোরে প্রায় নিটোরে আছে, বক্ষব্যাধিতে আছে, ক্যান্সারে আছে। সকালবেলা দেখলে যে রুগী আর রুগী দেখে শেষ করা যাচ্ছে না, জনবল কম। সেটা যদি 2 ভাগ করে দেওয়া হয় তাহলে দেখা যায় যে অনেকটা কমে যাবে। এছাড়াও আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমাদের প্রান্তিক লেভেলে যেটা আসছে, যে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবার যেটা আসছে, সেখানেও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেখানে যদি আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা উন্নত করতে পারি তাহলে রুগী শিফট কম হবে, সেখানে আমাদের কাজ করতে হবে। আরেকটা যেটা কাজ করতে হবে আমাদের প্রশিক্ষণ, যেটা বলছেন, আমি আগের বলছিলাম যে আমাদের ম্যানেজমেন্ট লেভেলে আমাদের অবশ্যই করতে হবে। জন্য আমাদের একটা দাবি চিকিৎসকদের জন্য একটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেটা সাভারে আছে সেটা চালু করা উচিত। আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ, আমাদের ইয়াং ডাক্তারদের প্রশিক্ষণ, আমাদের ইয়াং ডাক্তাররা যেন বিভিন্ন জায়গায় পোস্টিং নেওয়ার পরে তারা যেন একটা কেরিয়ার প্ল্যানিংয়ের মাধ্যমে আবার উঠে আসতে পারে, সেটাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমাদের সবচেয়ে বড় যেটা মেডিকেল শিক্ষা, সেটার জন্য আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য কারিকুলাম আন্তর্জাতিক মানের আনতে হবে। এবং আমাদের আরেকটা যেটা করতে হবে, অবশ্যই ইকুয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে চিকিৎসা যাতে সবাই পায়, সেটার জন্য আমাদের একটা পরিকল্পনা করে আগে যেতে হবে। এবং সেটা সেকেন্ডারি লেভেলে বর্তমান সরকার যেটা পরিকল্পনা নিয়েছে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অবশ্যই আরও উন্নতি হবে। ধন্যবাদ স্যার। চলে যাচ্ছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুন আল রশিদ স্যার আপনার কাছে।
আমরা দেখছি এবং শুনছিলাম যে চিকিৎসকদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, দুটি জায়গায় একটি গ্যাপ তৈরি হয়েছে এবং গ্যাপটি আস্তে আস্তে পূরণ করার ক্ষেত্রেও বর্তমান সরকার সচেষ্ট। এবং আপনি সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, স্বাভাবিকভাবেই আমাদের চিকিৎসকদের কাছে আপনাদের এবং আপনার থেকে অনেক বেশি প্রত্যাশা যে এই ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যে লক্ষ্য এবং উদ্দেশ্য তার সাথে কিভাবে এই প্রত্যাশা চাপটিকে মেলানো যায়। এই প্রশ্নের উত্তর হলো এক কথায় যে আমরা যদি সার্বিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে পারি তাহলেও কিন্তু গ্যাপটা কমে আসবে। যেহেতু আমাদের জনগণের চাহিদা এবং আমাদের সামর্থ্য এটার মধ্যে একটা বিরাট ফারাক আছে, যার জন্য কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। তো সেই জায়গাটায় আমাদের অ্যাড্রেস করতে হবে। তো অ্যাড্রেসের একটা প্রাথমিক যে ব্যবস্থাপনা সেটা কিন্তু সরকার এবার অ্যাড্রেস করেছে। সেটা কি যে স্বাস্থ্য খাতে টাকা বরাদ্দটা বৃদ্ধি করা। তো দিস হ্যাজ বিন ডান অলরেডি। এখন এইটার সুষম বন্টন এবং এটার সুষম ব্যবহার সেই জায়গাটায় আমাদের থাকতে হবে। তো সব মিলে বাংলাদেশে এখন যে রোগের ধরন পাল্টানোর কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু পরিবর্তন আনার দরকার ছিল, সেইটা আমাদের হয় নাই। তো এই জায়গাগুলিতে অ্যাড্রেস করতে হবে, যার কারণে বর্তমান সরকার চিন্তা করছে যে আমরা যদি প্রতিকারের চেয়ে প্রতিরোধে না আগাই তাহলে আমরা এটা সম্ভব হবে না। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে উন্নত বিশ্ব এখন প্রতিকার করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে। দে আর সো অ্যাবল পিপল, কিন্তু দেখা যাচ্ছে তারা এই খরচ কুলাতে পারছে না। কারণ একটা রোগীর ক্যান্সার আক্রান্ত হলে যে পরিমাণ তার চিকিৎসা ব্যয় হয় একটা উন্নত বিশ্বে এটা তারা বিয়ার করতে পারছে না। অথবা একটা রোগী যদি তার কিডনি নষ্ট হয়ে যায় তার জন্য যে পরিমাণ খরচ হয়, যদি তাকে প্রতিকার করা যেত আর প্রতিরোধ করা যেত যে আপনি এই জিনিসগুলি করলে আপনার কিডনি রোগ হবে না, অথবা এই জিনিসগুলি যদি আপনি প্রতিপালন করেন জীবনে আপনার হাইপারটেনশন হবে না, হ্যাঁ আপনার ক্যান্সার হবে না, তাহলে কিন্তু ব্যয় অনেক কম। প্রায় বলা হয় যে 4 ভাগের 1 ভাগ খরচ করে যদি আমরা এই প্রতিরোধের ব্যবস্থা নিই তাহলে আমরা প্রতিকারের চেয়ে অনেক কম খরচে আমরা লাভ পেতে পারি, আমরা হব। তো সেই জায়গায় এইবার সরকার আপনার প্রতিরোধে মানে ভীষণভাবে জোর দিচ্ছেন এবং সেই জায়গায় আমাদের জনবল নাই। এইটার জন্য সরকার যেটা 1 লক্ষ এই যে স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং আপনার প্রাইমারি হেলথ সেন্টারগুলিকে যেগুলি 50 শয্যার সেগুলিকে 100 শয্যায় উন্নীতকরণ এবং 100 শয্যারগুলিকে আর একটু বর্ধিতকরণ এবং সেইখানে চিকিৎসক এবং চিকিৎসাকর্মী নিয়োগ, এর মাধ্যমে কিন্তু আমরা এই প্রতিরোধের জায়গাটা অ্যাড্রেস করতে পারবো। জি স্যার, আমরা আরো তাতে করে আপনার এই জায়গায় আমাদের যে গ্যাপটা আছে এই গ্যাপটা কমে আসবে এবং ইনশাআল্লাহ আমরা উইল ফাইন্ড এ বেটার বাংলাদেশ। অবশ্যই স্যার, আমরা আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে এবং আমাদের সাথে আছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 3 জন কর্ণধার এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কিনান স্যার। স্যার, আমরা শুনছিলাম যে স্বাস্থ্য খাতের বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাধানের যে চেষ্টাগুলো হচ্ছে এবং সমস্যার সমাধানের ক্ষেত্রে একটি কথা আসে যে বিনিয়োগটা কিভাবে করলে স্বাস্থ্য খাতে কাজে লাগবে, সেই ব্যাপারটি একটু আপনার কাছে জানতে চাই। জি ধন্যবাদ। বিনিয়োগ আসলে হচ্ছে কি আমি আগে একবার বলেছি যে এটি সেবাধর্মী সিস্টেম। তো বিনিয়োগটা এখানে কিভাবে হয়, আপনি যদি মানুষকে সুস্থ রাখতে পারেন, এখানে টাকা খরচ করে দিন, তাহলে এই লোকটি একজন কর্মক্ষম মানুষে পরিণত হবে, সে তার পরিবারের জন্য কাজ করতে পারবে, ফলে দেশের জন্য কাজ করতে পারবে। আবার যদি আপনি একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারেন, মানুষ বহির্মুখী হবে না, যে রেমিটেন্স বা যে কষ্ট করে অর্জিত আমাদের যে বৈদেশিক মুদ্রা এটি আবার বাইরে চলে যায় এর মাধ্যমে। আপনি যদি একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে পারেন তাহলে বৈদেশিক মুদ্রা আমাদের রক্ষা হবে এবং টাকাটা বিদেশে চলে যাবে না। একইভাবে এই রকম সমস্ত জায়গাগুলোতে
আপনি যত স্বাস্থ্য খাতে বিনিয়োগটা টাকা করবেন এবং মানুষ বহির্মুখী হবে না, এটি হবে একটা বড় বিনিয়োগ। এবং একটি সুস্থ জাতি যদি আপনি তৈরি করতে পারেন, সারা দেশে মানুষ ঠিকমতো যদি কাজ করতে পারে, তাহলে সমস্ত জায়গাগুলি কর্মক্ষম হবে, ফলে আর্থসামাজিক প্রেক্ষাপট ডেভেলপমেন্ট হয়ে যাবে। এটি হচ্ছে অতএব স্বাস্থ্য খাতে যে টাকা খরচ, এটি এক ধরনের পরোক্ষ রকমের বিনিয়োগ। কারণ সুস্থ শরীর এবং আস্থা ছাড়া কারো পক্ষে কোনো কিছু করা সম্ভব হবে না, এবং সমস্ত কিছুকেই, শুধু স্বাস্থ্য সেক্টর না, সমস্ত সেক্টরগুলি স্থবির হয়ে যাবে যখন একটি মানুষ অসুস্থ থাকবে বা অধিক মানুষ অসুস্থ থাকবে। এই দেশে বর্তমানে যে সরকার অত্যন্ত গভীরভাবে এই জিনিসটা চিন্তা করেছে দেখেই কীভাবে মানুষের পেরেশানি কমে চিকিৎসাটা নেওয়া যায়, সেই জন্য ই হেলথ কার্ড প্রবর্তন, কিউআর কোডের মাধ্যমে প্রবর্তন, কীভাবে দ্রুত গতিতে একটা অটোমেশন পদ্ধতির মধ্যে মানুষের যাতে লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়, এই বিষয়গুলোর প্রবর্তন, একই সাথে জনবল, সহায়ক জনবল এবং অবকাঠামোর মাধ্যমে কাজ করার যে চেষ্টা করতেছে, আমরাও সরকারকে, ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ, আমরা মনে করি এই কাজগুলিগুলো যদি সম্পন্ন করা যায়, একদিকে মানুষের পেরেশানি কমবে, আর একদিকে মানুষের চিকিৎসা ব্যবস্থাটা ত্বরান্বিত হবে, সেটি হবে এই দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিনিয়োগ। সুতরাং এটির মাধ্যমে একটি সুস্থ জাতি তৈরি করা সম্ভব। তবে একদিকে যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষের আস্থা রাখতে হবে চিকিৎসকের উপর এবং চিকিৎসা সিস্টেমের উপর। একইভাবে চিকিৎসকের উচিত হবে তাদের ব্যবহারকে এমনভাবে করা যাতে রোগীরা আস্থা পায়। আমাদের আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই বিষয়টি নিয়ে কথা না বললে আসলে আমাদের আজকের এই আলোচনা অসম্পূর্ণ থাকে, তা হচ্ছে মেডিকেল শিক্ষা। সে ব্যাপারে একটু জানতে চাই ডাক্তার শাকিল স্যার আপনার কাছে, যে আমাদের আসলে কি করার সুযোগ আছে এবং কি করলে আসলে দেশ উপকৃত হবে, সংক্ষেপে। ধন্যবাদ। অবশ্যই বাংলাদেশের যে মেডিকেল শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে আরেকটু উন্নত করতে হবে। তার পাশাপাশি আমাদের সরকারি বেসরকারি যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর অবকাঠামো, শিক্ষক সংকট এবং সেটা যেন আন্তর্জাতিক মানের চিকিৎসক গড়ে ওঠে সেই ব্যবস্থা করতে হবে। কারণ আপনি জানেন যে অনেক প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেখানে শিক্ষক নাই, অবকাঠামো নাই, স্ট্যান্ডার্ড অনুযায়ী যা থাকার সেটা নাই, সেটা অবশ্যই উন্নত করতে হবে। এবং নতুন মেডিকেল কলেজ করার আগে সেটা অবকাঠামো, শিক্ষক, প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়া নতুন কোনো মেডিকেল কলেজের অনুমতি দেওয়া ঠিক হবে না। আরেকটা বিষয় আমি উল্লেখ করব, বাংলাদেশের রিসার্চ, বাংলাদেশের স্বাস্থ্য খাতে গবেষণা খুব কম হয়। আমাদের গবেষণায় মনোযোগ দিতে হবে এবং সেই গবেষণার ফল অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। এবং আমরা মনে করি যে আগামী দিনে যদি আমরা এই কাজগুলো করতে পারি, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলাদেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে এবং আমাদের নতুন প্রজন্ম যারা চিকিৎসা করবে তারা বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলেছেন সেখানে তারা অবদান রাখতে পারবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ স্যার, আপনার কাছ থেকে আমাদের আজকে দর্শকের উদ্দেশ্যে বিদায়ী মেসেজটা একটু শুনে নিতে চাই সংক্ষেপে। একটা প্রবাদ কিন্তু আমরা প্রায়ই শুনি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। তো আমি কিন্তু এটাতে বিশ্বাস করি এবং আজকের মেসেজ টু দ্য পিপল, জনগণের উদ্দেশ্যে আপনাদের টিভির মাধ্যমে, আসলেই কিন্তু স্বাস্থ্য সকল সুখের মূল। আমার যত ধন সম্পদ, টাকা পয়সা থাকুক না কেন, আমি যদি শারীরিকভাবে অসুস্থ থাকি তাহলে কিন্তু সেই জায়গায় সুখ হবে না। সেই জন্য সবার প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা যেন সুস্থ থাকতে পারি, সেই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এবং রোগ প্রতিরোধ করার জন্য যেই সমস্ত আমাদের যে পরামর্শগুলি আছে সেগুলি জনগণ মানবেন এবং যখনই কোনো রোগের লক্ষণ দেখা যাবে তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। একই সাথে চিকিৎসকরা বাংলাদেশে যে অবকাঠামো আছে এই অবকাঠামোর সরকারের প্রতি আহ্বান থাকবে যেন আরও অবকাঠামোগত উন্নয়ন, একই সাথে আপনার যেটা আমরা সবাই আলোচনা করলাম যে আমাদের জনবল অপ্রতুল, জনবল নিয়োগের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে যাতে জনগণ এবং চিকিৎসকদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকে। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি এবং আমাদের অতিথির সাথে মিলিয়ে বলতে চাই, স্বাস্থ্য আসলেই সকল সুখের মূল যদি আমরা থাকি সচেতন। বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন।